গুড মর্নিং এভরিওয়ান। আমার অডিও ভিডিও সবার কাছে ক্লিয়ার আছে আশা করি। গুড মর্নিং। হ্যাঁ ম্যাম আছে। মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ক্লিয়ার আছে? গুড কেমন আছেন মর্নিং। সবাই? গুড মর্নিং। হ্যালো। ভালো আছি, সবাই ভালো আপনি আছি। কেমন আছেন ম্যাম? আমিও ভালো আছি। তো আজকে আবার ক্লাস করছি আমরা, এবং আগের দিনকে আমরা যেটা মেটাবলিক সিনড্রোম নিয়ে কথা বলেছিলাম। তো সেই মেটাবলিক সিনড্রোম থেকে এবারে আমরা এক একটা করে টপিক সম্পর্কে আলোচনা করব। ওকে, তো প্রথম আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস নিয়ে, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আর খুব কমন একটা মেটাবলিক সিনড্রোম বা একটা মেটাবলিক ডিসঅর্ডার বলতে পারি। ডায়াবেটিসের কথা যখনই প্রথমে বলতে যাই, আচ্ছা তার আগে যারা যারা আনমিউট হয়েছেন একটু প্লিজ মিউট রাখবেন। তো ডায়াবেটিসের কথা যখনই আমরা বলি, আমরা প্রথমেই কি দেখি যে যার ডায়াবেটিস হয়েছে তিনি মেডিসিন নিচ্ছেন। হুম, তার মানে কি এটা একটা রোগ, বাট আসলে ডায়াবেটিস কিন্তু কখনোই কোনো রোগ নয়। এটা জাস্ট একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেরকমটা আমরা আগের দিন মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে পড়লাম যে ঠিক কি কি কারণের জন্য মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে ডায়াবেটিস, সেরকমই একটা মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক সিনড্রোম কি সেটা আমরা আগের দিন কথা বলেছি। এই সব কিছুর সাথেই কিন্তু রিলেটেড হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে মেইন ডায়াবেটিসের কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা আগের দিন ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে পড়েছিলাম। আমাদের বডিতে বেসিক্যালি দুটো ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি। অলরাইট, একটা ইনসুলিন রেজিস্ট্যান্স, একটা সেন্সিটিভিটি। ইনসুলিন রেজিস্ট্যান্সের মানে কি? এই যে আগের দিন আলোচনা করছিলাম, একটা সেল রয়েছে এবং সেলের বাইরে যে রিসেপ্টরস গুলো রয়েছে, সেখানে আমার ব্লাড স্ট্রিম থেকে ইনসুলিন আর গ্লুকোজ যখন এখানে পৌঁছচ্ছে, তখন সেলের গেট খুলে যাচ্ছে এবং গ্লুকোজটা এখানে চলে আসছে। এটা ইনসুলিনের নর্মাল কাজ। যদি এখানে গেট না খোলে, তাহলে এই ইনসুলিন গ্লুকোজকে নিয়ে চলে যাচ্ছে আমার লিভারের মধ্যে। এটা একটা নর্মাল কাজ হলো। এবার ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? যদি এই গেটটা খুলছে না, ঠিক আছে, গেট খুলছে না মানে গ্লুকোজ সেলের মধ্যে পৌঁছচ্ছে না, তার ফলে বডি কি ভাবছে যে সেলে গ্লুকোজ নেই মানে বোধহয় বডিতে ইনসুলিন কম প্রোডাকশন হচ্ছে, সেই জন্য সেলের ভেতরে গ্লুকোজ আসতে পারছে না, ফলে ইনসুলিন সিক্রেশন বাড়াতে থাকে। প্যানক্রিয়াস বিটা সেলের তরফ থেকে ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দিতে থাকে, যতটা প্রয়োজন তার থেকেও বেশি বাড়াতে থাকে। যে কারণে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাহলে যদি চেক করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের বডিতে ইনসুলিনের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে, বাট তাও ব্লাড সুগার লেভেল অনেক বেশি, তার কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার ইনসুলিন সেন্সিটিভিটি মানে কি? যখন এই ইনসুলিন আর গ্লুকোজ সেলের কাছে আসছে, সেল তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, রিসেপ্টর ওপেন হচ্ছে এবং সেলের মধ্যে গ্লুকোজ পৌঁছে যাচ্ছে। এটাকে বলা হয় ইনসুলিন সেন্সিটিভিটি। আমাদের বডিতে কি হওয়া উচিত? ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো দরকার, ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ানো দরকার, আর ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমানো প্রয়োজন। এটা নর্মাল হওয়া উচিত, তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। বাট ডায়াবেটিস এর ক্ষেত্রে যেটা হয়, ইনসুলিন সেন্সিটিভিটি অনেকটাই কমে যায়, সেই জায়গায় ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। ওকে, এই ঘটনাটা ঘটছে ডায়াবেটিস মেলাইটাস এর ক্ষেত্রে, রাইট? এবারে ইনসুলিন রেজিস্ট্যান্স কি কি কারণে ঘটছে? একটা কারণ হচ্ছে স্ট্রেস।
যত আমরা স্ট্রেসের মধ্যে থাকবো তার মানে স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে। এই স্ট্রেস হরমোন গুলো এই রিসেপ্টর গুলোকে সম্পূর্ণ ব্লক করে দেয়। ঠিক আছে, ব্লক করে দিচ্ছে রিসেপ্টর গুলোকে, ফলে ইনসুলিন বারবার তার কাছে আসছে, কিন্তু যেহেতু স্ট্রেস হরমোন এখানে রয়েছে তাই ইনসুলিন রিসেপ্টর পর্যন্ত পৌঁছতে পারছে না। ঠিক আছে, আর রিসেপ্টরও দরজা খুলছে না স্ট্রেস হরমোনকে দেখে, কারণ স্ট্রেস হরমোনকে সে চেনে না, তাই ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকছে। হুম, আরেকটা কারণ কি থাকে, দ্যাট ইজ ওবেসিটি। যদি ফ্যাট পার্সেন্টেজ বেশি হয়ে যায় তাহলে সেই ফ্যাটটাও কিন্তু এই রিসেপ্টর গুলোর বাইরে একটা থিক লেয়ার তৈরি করছে, একটা কভারিং তৈরি করছে, যেটার কারণে বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, কারণ ইনসুলিন আগে এখানে পৌঁছতে পারছে না। আরেকটা কারণ যেটা দেখা যায় সেটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি বেড়ে যায়, এবার বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ হরমোন দরকার, তাদের যে এজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করছে, কিন্তু একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে কিন্তু গ্রোথ হরমোনের সেভাবে কোনো কাজ নেই। তো এই গ্রোথ হরমোন যদি বেড়ে যায় তাহলেও ও ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। গ্রোথ হরমোন কি কারণে বাড়তে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা অ্যানিমাল ফুড নিচ্ছি, যেহেতু অ্যানিমালসকেও অনেক বেশি হরমোনাল ইনজেকশনস দেওয়া হয়, তাহলে অ্যানিমাল ফুড যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে গ্রোথ হরমোনের পার্সেন্টেজটা বেড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। এটা বিশেষ করে ডেয়ারি প্রোডাক্টস এর ক্ষেত্রে, অর্থাৎ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমরা বেশি দেখতে পাই যে গ্রোথ হরমোন কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তো এই তিনটে কারণ আমরা দেখতে পেলাম যেটার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তখনই ন্যাচারালি আমাদের ব্লাড সুগার লেভেলটা বেড়ে যাবে। হুম, আচ্ছা, এইটুকু বোঝা গেছে সবার? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? ম্যাম ম্যাম বলুন। ডায়াবেটিসে যখন ডায়াবেটিস হয় তখন ইনসুলিন সেনসিটিভিটিটা কমে যায় কমে যাবে, হ্যাঁ। আর রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, আর হ্যাঁ, নর্মাল মানুষের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। একদম। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, ম্যাম বলুন। আরেকটা জিনিস আছে যেটা আপনার গিয়ে কেউ খেলো তার হুম, কোষের রিসেপ্টরও আপনার গিয়ে খুললো, কিন্তু খুলছে না এই কারণে যে তার কোষের ভেতরে অলরেডি ইনসুলিন সেখানে আছে আর ইনসুলিন ইনসুলিনের না, দরকার নেই। সেখানে গ্লুকোজ আছে। সেখানে হ্যাঁ, হয়তো মানে গ্লুকোজ এটা আছে কখন অলরেডি। হচ্ছে, একদম, হ্যাঁ, যে সেটাও বারবার যদি খায় তাহলে কিসে আপনার গিয়ে ইনসুলিন রেজিস্ট্রেশন হতে পারে, তাই হ্যাঁ না? রেজিস্ট্যান্স হতে পারবে, কারণ সেল একটা নির্দিষ্ট ক্যাপাসিটির মধ্যে রয়েছে। এবার আমি যদি অতিরিক্ত গ্লুকোজ যুক্ত খাবার খাচ্ছি, মানে আমি সিম্পল কার্বোহাইড্রেট বেশি নিচ্ছি, বা এমন কোনো খাবার নিচ্ছি যেরকম স্টার্চি ফুড নিচ্ছি, সেখান থেকে ভাঙলে আমি অনেকটা গ্লুকোজ পাচ্ছি। এবার ইনস্ট্যান্ট এই যে এতটা পরিমাণ গ্লুকোজ, আমার সেলের এতটা গ্লুকোজের প্রয়োজন নেই, তার ফলে সেল কিছুটা লিভারে সঞ্চয় করে রাখবে, এবং লিভারেও যখন সঞ্চয় করার ক্যাপাসিটি চলে যাচ্ছে তখন বাকিটা কোথায় চলে আসবে, ঘুরে ফিরে আবার ব্লাডেই চলে আসবে। হুম, সেই জন্য সেক্ষেত্রেও ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্সের থেকেও বেশি হয়। এক্ষেত্রে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, কারণ ফ্রিকুয়েন্ট ইনটেক অফ সিম্পল কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবং সেই কারণেই ডায়াবেটিসের ক্ষেত্রে কার্বোহাইড্রেট বাদ নয়, ডায়াবেটিসের ক্ষেত্রে দরকার হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার বেশি। ফাইবার যখন আমি নিচ্ছি বা প্রোটিন আমি যখন নিচ্ছি, তাহলে ব্লাড স্ট্রিমের মধ্যে গ্লুকোজের অ্যাবজর্পশনটা ডিলে হয়ে যায়। ব্লাডে যদি গ্লুকোজ কম আসে, তাহলে এখান থেকে ধরে নিয়ে গিয়ে সেলে পাঠানোর যে ফ্রিকোয়েন্সি সেটাও কম হবে, ইনস্ট্যান্ট করতে হবে না, তার ফলে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বলছি, প্রথমেই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলো মানে আমার ব্লাড গ্লুকোজ লেভেল একদম বেড়ে গেল এবং আমি ডায়াবেটিক বলে আইডেন্টিফাইড হয়ে গেলাম, সেটা নয়। ডায়াবেটিসের কিছু ভাগ থাকে। হুম, সেই ভাগগুলো কি, একটা হচ্ছে প্রি ডায়াবেটিস,
ম্যাম বলুন। হ্যালো, বলুন। রেজিস্ট্যান্ট আর সেন্সিটিভ এর মধ্যে মানে অ্যাকচুয়ালি যদি আপনি সংজ্ঞা বা ওই কারণটা যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলেন তাহলে বোঝার ক্ষেত্রে একটু সুবিধা হতো। সেনসিটিভিটি মানে ইনসুলিনকে যে কাজে লাগাতে পারবে, রেজিস্ট্যান্স মানে ইনসুলিনকে যে কাজ করতে বাধা দেবে। রেজিস্ট্যান্স কথাটার মানেই প্রতিরোধ করা। আচ্ছা, আর সেনসিটিভিটি মানে ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারছে, ইনসুলিনকে কাজে লাগানো যাচ্ছে, ইউটিলাইজ করা যাচ্ছে ইনসুলিনকে। তাহলে নর্মাল লোকের ক্ষেত্রে সেন্সিটিভিটিটা নর্মালের ক্ষেত্রে ইনসুলিন সেনসিটিভিটিটা আমাদের মেনটেন্ড হয়, আচ্ছা, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় না। শরীর হুম ইনসুলিন রয়েছে কিন্তু ইনসুলিনকে কাজ করতে দিচ্ছে না, প্রতিরোধ করছে, ইনসুলিনকে কাজে বাধা দিচ্ছে, এই ঘটনাটা ঘটছে না। হুম ঠিক আছে। ওকে ওকে এবার নর্মাল মানে ধরুন আমি আমার ব্লাড সুগার লেভেল যদি আমি এখন চেক করি, তাহলে আমি এখন ব্লাড সুগার লেভেল নর্মাল পাবো। কত নর্মাল কি হয় না হয় সেক্ষেত্রে আসছি। আমি হয়তো নর্মাল পেলাম, তার মানে এই নয় আমার বডিতে সব ঠিক আছে। আমি প্রচুর মিষ্টি খাচ্ছি, প্রচুর সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছি, সব সময় চকলেট, ক্রিম, পেস্ট্রি এই ধরনের খাবার খাচ্ছি, রিফাইন্ড ফুড খাচ্ছি, এবং একটা সময় ব্লাড গ্লুকোজ লেভেল চেক করে দেখলাম যে না আমার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল আছে। তার মানে এই নয় যে আমার বডিতে ইনসুলিন সেন্সিটিভিটি তৈরি হয়নি। কখন আমি বুঝতে পারবো আমার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেছে? ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ব্লাড গ্লুকোজ লেভেল তখনই বাড়বে যখন এই যে প্যানক্রিয়াসের বিটা সেল, তারা তো ইনসুলিন তৈরি করছে, তৈরি করতে করতে যখন তারা কাজ করা বন্ধ করে দেবে, তাদের কাজের যে ক্ষমতা, বিটা সেল যতটা ইউনিট ইনসুলিন প্রডিউস করতে পারছিল সেটা যখন করতে পারবে না, তখন ন্যাচারালি আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। তার আগে আমি শরীরকে যাই দেব, প্যানক্রিয়াস কিন্তু তার সাধ্য মতন চেষ্টা করছে ইনসুলিন পাঠিয়ে ব্লাড গ্লুকোজকে কন্ট্রোলে রাখার। হুম, বেশি দিলে প্যানক্রিয়াস বেশি ইনসুলিন সিক্রিট করছে এবং ব্লাড গ্লুকোজকে কন্ট্রোলে রাখছে। কিন্তু সবকিছুরই আমরা আগের দিন আলোচনা করছিলাম, সবকিছুরই একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে। সেটা এক্সিড করে গেলে তখন বিটা সেল যদি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তখন আর ইনসুলিন প্রোডাকশন কমে যাচ্ছে, তখন আমরা দেখবো আমার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেছে। তার মানে এই নয় যে আমি এখন মিষ্টি খাবার খেয়েছি বলে আমার এখন বেড়ে গেল। এটা দীর্ঘদিন ধরে হতে হতে একটা সময় পরে গিয়ে এই রেজাল্টটা আমরা দেখতে পাই। হুম। এবার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলেও সেটার ভাগ রয়েছে। যেরকম একটা হচ্ছে ডায়াবেটিস, আরেকটা হচ্ছে সরি একটা প্রি ডায়াবেটিস, এবং তার পরের স্টেজটা হচ্ছে ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস মানে সেখানে এখনো আমি মানে ব্লাড গ্লুকোজ লেভেলটা অতটাও বাড়েনি, তাই সেটাকে আমি এখনো কন্ট্রোলে রাখতে পারবো। হুম, কিভাবে হয়? প্রি ডায়াবেটিস এর ক্ষেত্রে HbA1c চেক করা হয়। ওকে, HB এখানে বলছি HbA1c। এই যে HbA1c, এটা হচ্ছে হেমোগ্লোবিনের মানে আমাদের হেমোগ্লোবিন কি করছে? অক্সিজেন ট্রান্সপোর্ট করছে। সেইখানে ওই হেমোগ্লোবিনের সাথে কতটা গ্লুকোজ যাচ্ছে সেলের মধ্যে, এইটার পার্সেন্টেজ হচ্ছে HbA1c। বা আরবিসির মধ্যে একটা ব্লাডের মধ্যে আরবিসির মধ্যে ঠিক কতটা পার্সেন্টেজ অফ গ্লুকোজ থেকে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ HbA1c বা গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন। এত কিছু না ভাবলেও আমরা যদি সিম্পলি ভাবি তাহলে HbA1c আরবিসির সাথে কানেক্টেড, এবং একটা আরবিসি বা হেমোগ্লোবিন, আরবিসির যে সেলফ লাইফ সেটা আমরা কতদিনের জানি? 120 ডেজ, অর্থাৎ 4 মাস। এই যে HbA1c টেস্ট যদি আমরা করি, আমরা কিন্তু প্রিভিয়াস 3 to 4 মান্থস এর একটা ডেটা পাবো, যে এই প্রিভিয়াসলি মানে গত 3 থেকে 4 মাসে আমার ব্লাডে কতটা গ্লুকোজ ছিল তার একটা ডেটা পাওয়া যায়, যেটাকে নাম্বারে কাউন্ট করা হয়। হুম, এই HbA1c টা আমরা প্রত্যেক মাসে করব না, আমরা কিন্তু ন্যাচারালি 3 মাস অন্তরে করতে পারি। এই HbA1c লেভেলটা যদি 5.5 থেকে 6.4 এর মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে প্রি ডায়াবেটিক বলে আইডেন্টিফাই করতে পারি। আর ডায়াবেটিস এর ক্ষেত্রে কি হচ্ছে? এই HbA1c লেভেলটা
হয়ে যায় গ্রেটার দ্যান 6.5। যদি গ্রেটার দ্যান 6.5 এ আমি HbA1c পাচ্ছি, তাহলে আমাকে বুঝতে হবে যে না, ও আর প্রি ডায়াবেটিক স্টেজে নেই, ডায়াবেটিক স্টেজে রয়েছে, মানে সেল ডিস্ট্রাকশনটা আরেকটু বেশি হয়েছে, আরো অনেক দিন ধরে হচ্ছে। আর যদি নর্মালি হিসাব করি, তাহলে নর্মালি HbA1c হয় লেস দ্যান 5.4। ঠিক আছে, নর্মালের ক্ষেত্রে HbA1c হয়ে যায় লেস দ্যান 5.4। এই ভাগটা আমরা দেখে থাকি। ডায়াবেটিসের স্টেজ যদি বলি, স্টেজেস কি, প্রথমে নর্মাল, তারপরে প্রি ডায়াবেটিস, এবং মাঝখানে হচ্ছে এই ডায়াবেটিসটা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস হয়, শুধুমাত্র HbA1c নয়, HbA1c ছাড়াও আমরা আরেকটা দেখে থাকি, দ্যাট ইজ FBS। FBS মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। ঠিক আছে, ফাস্টিং ব্লাড সুগার। আরেকটা PPBS, যেটাকে আমরা পিপি বলি, একটা ফাস্টিং আর একটা পিপি, এইভাবে আমরা বলি অনেক সময়। PPBS মানে পোস্ট প্যানক্রিয়াল ব্লাড সুগার। ঠিক আছে, FBS এবং PPBS এই দুটো আমরা কিন্তু 1 মাসেও চেক করতে পারি। যদি এই ফাস্টিংটা দেখা যায় যে if it is 70 to 100 or 110 মিলিগ্রাম পার DL থাকছে, এই ফাস্টিংটা যদি 70 to 100 মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাডে হয়, তাহলে এটা নর্মাল। একইভাবে এই যে পোস্ট প্যানক্রিয়ালটা যদি লেস দ্যান 140 মিলিগ্রাম পার DL হয়, তাহলে নর্মাল। যদি এর থেকে বেড়ে যায়, তাহলেই আমরা ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক বোঝাতে পারি। ঠিক আছে, কি কি হলো, একটা ফাস্টিং, একটা PPBS। ফাস্টিং কখন করব? খাবার খাওয়ার 12 ঘন্টা পরে, অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা পরে আমরা যখন ব্লাড সুগার লেভেল চেক করছি, এবং তাতেও যদি দেখি আমার ব্লাড সুগার লেভেল 70 to 100 মিলিগ্রামের মধ্যে রয়েছে, তাহলে নর্মাল। যদি তার বেশি হয়, তাহলে হাই ব্লাড সুগার লেভেল, আর কম হলে লো ব্লাড সুগার লেভেল। PPBS কখন হচ্ছে? খাবার খাওয়ার 2 ঘন্টা পরে যদি করি, নর্মালি যে খাবার খাচ্ছি আমরা সেটার 2 ঘন্টা পরে যদি আমরা করি, সেটা হচ্ছে PPBS। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো ডাউট? ম্যাম, PPBS এই সুগারটা যে এই 40 এর নিচে হলে মানে নরমাল নাকি 140? 140। আচ্ছা, 140 মানে 100 থেকে 140 এর মধ্যে যদি PPBS আসে, তাহলে নর্মাল। এর বেশি হলে সমস্যা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ম্যাম পিডি Hello, ma'am. আরেকবার নামটা বলবেন? দুজনে একসাথে বললে বুঝতে পারবো না, একজন করে বলুন। PbA1c নেমটা একটু ক্লিয়ার করে দিন না। কোনটা? PbA1c। HB, PB নয়, হ্যাঁ স্যার, HB। হ্যাঁ HB হচ্ছে গ্লাইকোসাইলেটেড। ম্যাম একটা আমি জানতে চাইছি, আমরা যখন ক্যালোরি কাউন্ট করি মানে যে কোনো খাবারের, মানে ওটা কি অ্যাকচুয়ালি KCL যেটা থাকে, ওটা কি পার কিলো কেজির, পার কিলো কেজিতে না কি হিসেবে কাউন্ট করেন? কি বলছেন? আপনার এটা বোঝা গেল না, আরেকবার বলুন। আমরা যখন কোনো খাবারে একটা ক্যালোরি কাউন্ট করি, ধরুন 100 গ্রাম কার্বোহাইড্রেট নিচ্ছি, তার থেকে কত আমি
গ্লুকোজ পাবো, বা ধরুন হুম। 100 গ্রাম আমি ফ্যাট নিচ্ছি, ওই যে আপনার কেসিএল যেটা লেখা থাকে মানে হ্যাঁ, পার ওটা কিলো ইউনিট হিসেবে আমরা, হ্যাঁ, ওটা 1000 ক্যালোরির হিসেবে আমরা ধরে থাকি, মানে 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে 1000 ক্যালোরি, এইভাবে ধরে থাকি। ওটা গ্রামের হিসাবে হয় না, মানে কতটা গ্রামের ওপরে কতটা কিলো ক্যালোরি হচ্ছে ওইভাবে নয়, আমরা ক্যালোরির ইউনিটটাই ধরে রাখি। কিলো ক্যালোরি মিনস 1000 ক্যালোরি, 1 কিলো ক্যালোরি মিনস 1000 ক্যালোরি। এবার সেটা যেই খাবারের ওপরে আমরা করছি সেই খাবারের রেসপেক্টেই হয়। ম্যাক্সিমাম কেসে আমরা যখন ক্যালোরি কাউন্ট করি সেটা 100 গ্রামের ওপরে হয়, 100 মানে গ্রাম ও, ফুডের মধ্যে কতটা কিলো ক্যালোরি আমরা পাচ্ছি, আচ্ছা আচ্ছা, তাহলে ওর ইউনিটটা তাহলে গ্রাম হিসেবেই আসবে, তাই তো? গ্রাম হিসেবেই হয় ম্যাক্সিমাম কেসে। আমরা মানে পার্সেন্টেজে, অর্থাৎ 100 গ্রামের ওপরে কাউন্ট করি কিলো ক্যালোরিটা। ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, HbA1c সেটা বলে দিলাম, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। দুটো ম্যাডাম টার্ম এখানে আবার আমরা ফাস্টিং এর করবো। হুম, এফবিএস এর 70 থেকে 100 টা নরমাল বললেন, আর পিপিটা কত? নর্মাল আর পিপিটা 140, কত? 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। 140 মানে কত থেকে 70 থেকে 140? না না না, 140-এর মধ্যে হতে হবে, ওই 110 থেকে 140-এর মধ্যে হলে নর্মাল। আচ্ছা ওইটা, ঠিক আছে, ওকে। এবার যদি ম্যাম ব্লাড একটা সুগার প্রশ্ন লেভেল ছিল বেড়ে আমার। যায়, বলুন হ্যালো ম্যাম, বলুন বলুন। বলছি ম্যাম, ধরো কারো সুগার হলো, তাহলে হুম, যে সুগার হলে মানুষ তো বলে যে মিষ্টি খাবে না, আলু খাবে না, এগুলো বেশি ডায়েটারি সুগার। ম্যানেজমেন্টে এখনো আসেনি, আমরা যখন ডায়েটারি ম্যানেজমেন্ট করবো তখন এটা বুঝতে পারবো। ঠিক আছে। হুম। যদি হাই ব্লাড সুগার হয় তাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। হাইপার কথাটার মানে বেশি, কোনো কথার শেষে যদি এমিয়া থাকে এটা রিলেটেড টু ব্লাড, এবং গ্লাইসেমিয়া অর্থাৎ গ্লাই বা গ্লাইকোজেন বা গ্লুকোজ এটা থেকে এসেছে। সো হাইপার গ্লাইসেমিয়া মানে হাই ব্লাড সুগার লেভেলকে বোঝানো হয়। ঠিক আছে। এই হাইপার গ্লাইসেমিয়া মানে আমরা কি বুঝবো, যদি আমার ppbs if it is greater than 140 মিলিগ্রাম per deciliter হয়। ঠিক আছে, if it is greater than 140 per deciliter, অথবা FBS greater than 110 মিলিগ্রাম per deciliter হয়, তাহলে এটাকে আমরা হাইপার গ্লাইসেমিয়া বলতে পারি। ঠিক আছে। আরেকটা, হাইপার গ্লাইসেমিয়া যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন আরো একটা কন্ডিশন আমরা বলি, দ্যাট ইজ গ্লাইকোসুরিয়া। গ্লাইকো, আবারও বলছি, গ্লাইকো রিলেটেড টু গ্লাইকোজেন আর গ্লুকোজ। এই যে লাস্টে রয়েছে ইউরিয়া, ইট ইজ রিলেটেড টু ইউরিন। সো গ্লাইকোসুরিয়া মিনস যখন ব্লাড সুগার লেভেল অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেই এক্সেস সুগারটা যখন আমাদের ইউরিনের সাথে পাস করছে, ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে, সেই অবস্থাটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। এটা কখন হবে, যদি আমার ppbs if it is greater than 180 মিলিগ্রাম per ডেসিলিটার হয়, তাহলে গ্লাইকোসুরিয়া হতে পারে। ঠিক আছে। 180 বা কখনো কখনো 200 মিলিগ্রামের বেশি হয়ে গেলেও এই গ্লাইকোসুরিয়া হতে পারে। ওকে, এইটা বোঝা গেল, এইটুকু ম্যাম ক্লিয়ার। গ্লাইকোসিয়াটা বলুন। গ্লাইকোসুরিয়া মানে হচ্ছে যখন গ্লাইকোসিয়াটা গ্লুকোজ ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে। কখন ইউরিনের সাথে বেরোবে, যদি আমাদের অতিরিক্ত গ্লুকোজ চলে আসে ব্লাডে, যদি অতিরিক্ত গ্লুকোজ আসে তখন সেই অতিরিক্ত গ্লুকোজটা কিন্তু আমার সব জায়গায় পুরো বডির মধ্যে ছড়াতে থাকবে। সেম অ্যাজ ও কিডনিতেও যাবে এবং ইউরিনের মাধ্যমে সেই অতিরিক্ত গ্লুকোজটা বেরিয়ে যাবে শরীর থেকে। এই অবস্থাটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। ওকে। এইটা যেরকম হাইপার গ্লাইসেমিয়া গেল, ঠিক সেরকমই যদি লো ব্লাড সুগার লেভেল হয়,
লো ব্লাড সুগার লেভেল হলে তাকে আমরা কি বলছি? কারণ লো ব্লাড সুগার লেভেল থাকলে সেই অবস্থাটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। অর্থাৎ হাইপো কথাটার মানে কম, তাই হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। হাইপোগ্লাইসেমিয়া কখন? যখন আমার ফাস্টিংটা less than 70 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যাচ্ছে। আরো যদি স্পেসিফাই করা হয় তাহলে if the fasting level is less than 40 to 60 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যায় তাহলে সেই অবস্থাটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, এটা বোঝা গেল? ক্লিয়ার তো? আচ্ছা, এবার হাইপারগ্লাইসেমিয়া এবং হাইপোগ্লাইসেমিয়া দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে হাইপোগ্লাইসেমিয়া আমাকে ইনস্ট্যান্ট সিমটম দেবে এবং যে ক্ষতিটা সেটাও কিন্তু ইমিডিয়েট হতে পারে। কারণ হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কমে গেছে বডিতে এবং গ্লুকোজ সেল পর্যন্ত পৌঁছচ্ছে না, গ্লুকোজ আমার ব্রেনে পৌঁছচ্ছে না, আর ব্রেন গ্লুকোজকে কাজে লাগিয়েই কিন্তু এই সিগন্যালিং এর কাজটা করে। ব্রেনের যদি ফুড বলি তাহলে ব্রেন ফুড হচ্ছে গ্লুকোজ, তাই গ্লুকোজ না থাকলে ব্রেন কাজ করতে পারবে না। সেই অবস্থায় আমাদের বিভিন্ন রকমের কমপ্লিকেশনস আমরা দেখতে পাবো সেই মুহূর্তে। কিরকম? একটা কনফিউশন স্টেট, গা হাত পা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করছে, প্রচন্ড পার্সপিরেশন, এগুলোও দেখতে পারি। হাত পা চলছে না মানে বা আমাদের অ্যাবনর্মালিটিস একটা দেখতে পারি। এমনকি সেটা লাস্টে মানুষের মৃত্যু পর্যন্তও হতে পারে যদি ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, বা ব্রেন ডেথ যেটাকে আমরা বলি। এইরকমও সিচুয়েশন চলে আসতে পারে যদি ব্লাড গ্লুকোজ লেভেলটা কমতে থাকে। এই ব্লাড গ্লুকোজ লেভেলটা কমার কি কি কারণ হতে পারে? এক, এটা এরকম নয় যে যারা শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্ট তাদেরই হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ম্যাক্সিমাম কেসে হাইপোগ্লাইসেমিয়া হয় ডায়াবেটিক পেশেন্টদের। কি কারণে হচ্ছে? মেডিসিন, এক্সেস ইউজ অফ মেডিসিন। যেই মেডিকেশনসটা সে নিচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য, সেটা যদি ওভারডোজ হয়ে যায় তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলটা ড্রপ করবে এবং হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ইনসুলিন, কেউ হয়তো ইনসুলিন নিচ্ছে, ইনসুলিন ইনজেকশন নিচ্ছে এবং সেটাও যদি ইউনিট বেশি হয়ে যায় বা ইনসুলিন ইনজেকশন নেওয়ার পরেই সে যদি খাবার না খায়, দেখবেন এটা যদি কেউ ইনসুলিন ইনজেকশন নিয়ে থাকে, যদি এরকম চেনা পরিচিত কেউ থাকে, শুনবেন যে ইনসুলিন ইনজেকশন নেওয়ার পরেই কিন্তু তাদের কিছু খাবার খেতে হয়। হ্যাঁ, তো যদি সেটা না হয়, অনেকটা হয়তো গ্যাপ হয়ে গেল, তখন তার ব্লাড গ্লুকোজ লেভেলটা ফল করতে থাকে। এই দুটো কারণ হচ্ছে। আর কি? হাইপার অ্যাক্টিভিটি, আমি খাচ্ছি কম কিন্তু সেই অনুযায়ী আমি প্রচুর কাজ করছি, প্রচুর অ্যাক্টিভিটি করছি, সেটার কারণেও সেলের মধ্যে যে গ্লুকোজটা জমা ছিল সেটা ইউজ হয়ে গিয়ে আর গ্লুকোজ পাওয়া যাচ্ছে না, তার ফলে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। আরেকটা হয় স্টারভেশন। ঠিক আছে, স্টারভেশন অর্থাৎ আমি খাচ্ছিই না, খাবারটাই কম খাচ্ছি, তার ফলেও আমার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ঠিক আছে, যদি কারোর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে মানে যদি কারোর এরকম কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি, তাহলে সাথে সাথে তাকে ইনস্ট্যান্ট গ্লুকোজ খাওয়াতে হবে। কারণ গ্লুকোজটাই তার শরীরে প্রয়োজন। তখন আমরা কিন্তু তাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ানোর কথা ভাববো না, ফাইবার খাওয়ানোর কথা ভাববো না, কারণ এগুলো ডাইজেস্ট হতে সময় লাগবে, এগুলো শরীরে ভাঙতে সময় লাগবে, গ্লুকোজ জেনারেট হতে সময় লাগবে। তাই ইনস্ট্যান্ট গ্লুকোজ খাওয়াতে হবে। সুগার যার মধ্যে রয়েছে, চিনি হলে চিনি, গুড় অথবা চকলেট, ক্যান্ডি,
যে কোনো কিছু বা গ্লুকোজ ওয়াটার যেটাই থাকুক না কেন, সেই ইনস্ট্যান্ট গ্লুকোজটাই কিন্তু আমাকে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। এবং কতক্ষণ আমরা 15 গ্রামস অফ গ্লুকোজ তাকে দেওয়া যেতে পারে, অর্থাৎ 3 টিস্পুন তাকে ইনস্ট্যান্ট গ্লুকোজ দেওয়া হলো, 15 মিনিট পরে আবারও 3 টিস্পুন, এইভাবে 15-20 মিনিটের গ্যাপিং এ তাকে খাওয়াতে হতে হবে, মানে খাওয়ানো দরকার, যতক্ষণ না তার সিচুয়েশনটা স্টেবল হচ্ছে। ওকে, এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটার মধ্যে ম্যাম কারোর একটা কোনো doubt? কোশ্চেন ম্যাম, বলুন। ম্যাম বলছি যে হাইপোগ্লাইসেমিয়া হলে হুম। গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে, তো তাই হুম। বলে মানুষের মৃত্যুর সম্ভাবনা যেটা বলছেন আপনি সেটা হুম। হাইপারগ্লাইসেমিয়া তো বেশি হওয়া উচিত নাকি? না, আমি হাইপারগ্লাইসেমিয়াতে আসবো, ওই কারণেই বললাম যদি ইমিডিয়েট অ্যাকশন হয় তাহলে হাইপোগ্লাইসেমিয়া, মানে ইমিডিয়েট যদি আমি ভাবি যে তার একটা সিভিয়ার কোনো ড্যামেজ হয়ে গেল, সেটা হাইপোগ্লাইসেমিয়াতে হবে, হাইপারে নয়। হাইপারগ্লাইসেমিয়ায় কমপ্লিকেশনস হবে, কিন্তু সেটা দীর্ঘদিন পর। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, এরপরে যদি হাইপার মানে তো ম্যাম হাইপারগ্লাইসেমিয়া বেশি, তাই তো? হ্যাঁ, হাইপো মানে কম আর হাইপার মানে তো বেশি, তাই তো? বেশি বেশি, হ্যাঁ। এবার যদি হাইপারগ্লাইসেমিয়া নিয়ে কথা বলি, এই হাইপারগ্লাইসেমিয়ার মধ্যে আবার ইনিশিয়ালি কিছু সিমটমস আছে। হুম, তারপরে আসে কমপ্লিকেশনস। কমপ্লিকেশন আর সিমটমস কিন্তু আলাদা। সিমটমস মানে লক্ষণ, আর কমপ্লিকেশনস মানে যে সমস্যাগুলো তৈরি হয়ে গেল সেগুলো হচ্ছে কমপ্লিকেশনস। তো সিমটম গুলো কি? একটা হচ্ছে পলি ইউরিয়া। ইউরিয়া কথার মানে কি বলেছিলাম? ইউরিয়া একটু আগেই বলেছি, ইউরিয়া কার সাথে? ইউরিনের সাথে। ইউরিন, আর ইউরিন থেকে পলি আসবে মানে হচ্ছে কিডনিতে, বেশি। কিডনিতে ঠিক যাবে। আছে, একদম। তাহলে পলি ইউরিয়া, ইউরিয়া মানে ইউরিনের সাথে কানেক্টেড, পলি মানে বেশি। তো পলি ইউরিয়া মানে কি? ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বারবার ইউরিনেট করতে হবে। ঠিক আছে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, যখন ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বেরোচ্ছে, তো সেই অবস্থায় পলি ইউরিয়া দেখতে পাওয়া যায়, বারবার ইউরিনেশনের জন্য আর্জ আসবে। তারপরে হচ্ছে পলিপ্যাজিয়া। পলিপ্যাজিয়া মানে ফ্রিকুয়েন্ট হাঙ্গার, সব সময় খিদে পাচ্ছে। এবার এই খিদেটা মেজরলি সুইট প্রোডাক্টস এর উপরে হয়, সিম্পল কার্বোহাইড্রেটস এর ক্রেভিংটা হয়। কেন? কারণ এই যে সেলের মধ্যে গ্লুকোজ পৌঁছচ্ছে না, বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, তাই সেলেতে গ্লুকোজ পৌঁছচ্ছে না। তো সেল ভাবছে যে আমার শরীরেই বোধহয় গ্লুকোজ নেই, তাই আমাকে খাবার খেতে হবে। সিগন্যাল পাঠাচ্ছে ব্রেনে, ব্রেন আমাদেরকে বোঝাচ্ছে যে আমার খিদে পেয়েছে, ব্রেন তখন গ্রেলিন হরমোন সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে। ফলে আমাদের খিদে পাচ্ছে। এইরকম একটা সমস্যা দেখা যায়, ফ্রিকুয়েন্ট হাঙ্গার। আর কি দেখা যায়? পলিডিপসিয়া। ঠিক আছে, অর্থাৎ ফ্রিকুয়েন্ট থার্স্ট, খুব জল তেষ্টা পাচ্ছে। বডিতে ডিহাইড্রেশন দেখতে পাই, ডিহাইড্রেশন, ড্রাই মাউথ, এই প্রবলেমস গুলো দেখা যেতে থাকে। ঠিক আছে, বারবার জল তেষ্টা পাচ্ছে, কিন্তু তাও যেন মুখটা শুকনো লাগছে, তো বডি অনেকটা ডিহাইড্রেটেড হয়ে যায়। এছাড়াও হতে পারে ফ্যাটিগ। ফ্যাটিগ কেন হচ্ছে? ফ্যাটিগ মানে হচ্ছে উইকনেস, টায়ার্ডনেস। কেন হচ্ছে ফ্যাটিগ? কেন হচ্ছে কি মনে হয়? ডিহাইড্রেশন হলে জল কমে বেরিয়ে যায়, যার জন্য না, হওয়া উচিত। সেলের মধ্যে গ্লুকোজ পৌঁছচ্ছে সেল না। গ্লুকোজ গ্লুকোজ পাচ্ছে থেকেই না। আমরা এনার্জি হ্যাঁ, পাই, সেল এক্সটার্নাল সেল কাজ গ্লুকোজ করার পাচ্ছে জন্য না। এনার্জি পাই গ্লুকোজ থেকে। এবার গ্লুকোজ যদি এনার্জি জেনারেট করতে না পারে, তাহলে আমাদের ফ্যাটিকনেস তৈরি হবে, সারাদিন ঘুম ঘুম ভাব, একটা ঝিমুনি ভাব, কোনো কাজেই লেথার্জি,
এই জিনিসটা আমরা দেখব। এছাড়াও আমরা দেখতে পাবো ওয়েট লস। ঠিক আছে, এই ওয়েট লসটা কিন্তু বেসিক্যালি মাসেলের ওপরে হয়, মাসেল ওয়েস্ট হতে থাকে। হ্যাঁ, কেন? আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ার ক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বললাম যে যদি আমার ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোলে রাখতে হয় তাহলে আমাকে প্রোটিনটাও নিতে হবে, তাহলে গ্লুকোজ অ্যাবজর্পশনটা কমে যাবে। এবার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ছে মানে ন্যাচারালি আমার ডায়েটে প্রোটিনটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো তার কারণে আমরা দেখতে পাবো মাসেল লস। এই ধরনের কিছু সিমটমস দেখা যায় হাইপারগ্লাইসেমিয়া, এগুলো কিছু কিছু সিমটমস দিচ্ছে। ঠিক আছে, এই অবস্থায় যদি আমরা এটাকে ক্যাটার না করি, যদি এটাকে ম্যানেজ না করি, তখন দীর্ঘদিন মানে বেশ অনেক বছর পর, বহু বছর ধরে তারা ব্লাড সুগার লেভেল হাই রয়েছে, মেডিসিনস নিচ্ছে, তাও ঠিক হচ্ছে না। দেখবেন এই কথাটাও অনেকে শুনবেন যে তারা দিনের পর দিন কিন্তু মেডিসিন নিয়ে চলেছে, হ্যাঁ, মেডিসিনের ডোজ বাড়ছে কিন্তু সুগার লেভেল কমছে না। কেন কমছে না? তার খাওয়ার প্যাটার্ন এবং তার স্ট্রেস ফ্যাক্টর, যেটা রুট কজে আলোচনা করছিলাম। এই দুটো কারণেও কিন্তু ওষুধের ডোজেস কমছেও না, বরং বেড়ে চলেছে, কিন্তু সুগার লেভেল কমছে না। এবার যাই ওষুধ আমরা খেয়ে থাকি না কেন, প্রত্যেকটার একটা সাইড এফেক্ট রয়েছে। এবং এই যে হাইলি ব্লাড সুগার লেভেল, বিশেষ করে ব্লাড সুগার লেভেল যদি 180-র উপরে চলে যায়, তাহলে সেটা কিন্তু অনেকটাই আমার বডিকে ক্ষতি করতে পারে, আমার যে অর্গানস গুলো রয়েছে সেগুলোকে ক্ষতি করতে পারে। এটা আমরা সহজভাবে বোঝার জন্য কি করতে পারি, ধরুন একটা বাটি, একটা গ্লাস বা একটা কাপের মধ্যে বেশ ঘন করে যদি চিনির জল করি, ভীষণ মিষ্টি চিনির জলটা, মানে এরকম ঘন করে যদি চিনির জল বানাই এবং তার মধ্যে কিছু না, আমরা যদি জাস্ট আমাদের একটা আঙুলও ডুবিয়ে রেখে দিই, 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখবো, যদি তুলি দেখবো আমাদের আঙুলটার কি অবস্থা হয়েছে। ঠিক আছে, খুব খারাপ অবস্থা হবে, আঙুলটার কুঁচকে গিয়ে খুব বাজে অবস্থা হবে। এবার আমার বডিতে এই সিচুয়েশনটা প্রতিদিন হচ্ছে, প্রত্যেক দিন অর্গানের মধ্যে এত এত করে গ্লুকোজ জমছে, তার ফলে অর্গান গুলো ড্যামেজ হতে থাকে। ঠিক আছে, এবং ড্যামেজ হওয়ার ফলে আমাদেরকে কিছু কমপ্লিকেশনস দেয়। সেই কমপ্লিকেশনস গুলো কি? একটাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আচ্ছা, রেটিনো এসেছে রেটিনা থেকে। যখন আমাদের রেটিনার ক্ষমতা কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, সেই চোখের অবস্থাটাকে সমস্যা আছে। বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। যে কারণে চোখে ছানি পড়া বা গ্লুকোমা বলে থাকি। গ্লুকোমা কেন? এই যে অতিরিক্ত গ্লুকোজের কারণে, আমার বডিতে অতিরিক্ত গ্লুকোজের কারণে হয় গ্লুকোমা বা ক্যাটারাক্ট। এই সমস্যাটা দেখতে পাই। আর কি দেখতে পাই? ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরো রিলেটেড টু নিউরনস বা নার্ভ সিস্টেম। তো নিউরোপ্যাথি মানে যখন নার্ভ সিগন্যাল গুলো ঠিক মতো ট্রান্সফার হচ্ছে না, হাত পা ঝিনঝিনে ধরে থাকছে, বিশেষ করে পায়ের তলায় হয় এইটা। পায়ের তলায় সেন্সেসটা কমে যায়, আমাদের যে পেরিফেরাল ভেন্সটা রয়েছে পায়ের তলা থেকে, আমাদের কাফ মাসল দিয়ে যে ভেন্সটা, যে নার্ভ গুলো আমাদের ব্রেনের সাথে কানেক্টেড, সেইগুলোর সেন্স কমে যাচ্ছে। ফলে পায়ের তলায় কিছু পড়লো, কিছু ফুটে গেল, সেটা অনেক সময় বোঝা যায় না। এবং হাঁটা চলার ক্ষেত্রে একটা অ্যাবনর্মালিটি দেখা যায়, একটু টলমল হতে থাকে। হুম, এই জিনিসগুলো তৈরি হয় দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের, যদি হাই ব্লাড সুগার লেভেল যদি থাকে। আর কি? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। নেফ্রো রিলেটেড টু নেফ্রনস, মানে কিডনি। সো নেফ্রোপ্যাথি মানে কিডনি ডিসঅর্ডার হচ্ছে, কিডনি প্রপারলি কাজ করতে পারছে না, কিডনি ফেলিয়ার হয়ে যেতে পারে, ডায়ালিসিস পর্যন্ত হতে পারে, আগেন ডায়াবেটিসের কারণে। তো এই 3টে মেজর প্রবলেমস আমরা দেখতে পাই। আচ্ছা, আরেকটা যেটা সিমটমস এর ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ডিলেড উন্ড হিলিং। ব্লাড সুগার লেভেল যদি বেশি হয়, তাহলে আপনার কোথাও কোনো ঘা হলো বা কিছু প্রবলেম হলো, সেটা তাড়াতাড়ি
হিল হতে চাইবে না, শুকোতে চাইবে না। এবং পায়ের তলায় এই কারণে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে পায়ের মানে পায়ের উপর একটু বেশি নজর রাখতে হয়। পায়ে হয়তো কোথাও কিছু ফুটে গেছিল, সেটা বুঝতে পারেননি ডিউ টু নিউরোপ্যাথি, এবং সেখান থেকে একটা ইনফেকশন হয়ে গেল, ঘা হয়ে গেল, গ্যাংগ্রিন হয়ে গেল, এরকম অনেক সমস্যা কিন্তু তৈরি হতে পারে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। তাই তাদের যেখানে তারা থাকছে, হাঁটাচলা করছে, সেই জায়গাটাকে ভালো করে ক্লিন রাখতে হয়। তারা যে জুতোটা পরছে সেই জুতোটার উপরে নজর দিতে হয়। জুতোটা যাতে ভীষণ শক্ত না হয়, একটু সফট সোলের যাতে হয় জুতোটা, অগেন ওই পায়ের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এই জিনিসগুলোর উপরে নজর দিতে হয় ডায়াবেটিক পেশেন্টদের। ঠিক আছে, বোঝা গেল এটা? ম্যাম নিউরোপ্যাথির উপর একটু বলুন না। নিউরোপ্যাথি মানে যখন নার্ভ গুলো ঠিক করে কাজ করছে না, তার ফলে আমাদের কোথাও কিছু ফুটে গেল, সেটা বুঝতে পারছি না, হাত পা ঝিনঝিনা ধরে থাকলো, মাঝে মাঝে অসাড় হয়ে যাচ্ছে হাত পা গুলো, এরকম হতে পারে। পায়ে আপনি প্রেস করছেন, সেটা একটা স্পেসিফিক, মানে এই যে পুরো পায়ের পাতার মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় হয়তো কোনো সেন্স পাওয়া যাচ্ছে না, এরকম হতে পারে। বা হঠাৎ চলতে চলতে সিগন্যালটা ঠিক মতো কাজ করলো না, মানে নার্ভ সিগন্যাল কাজ করলো না, ফলে পাটা কোথায় ফেলতে হবে ঠিক বোঝা গেল না, মানুষ পড়ে যেতে পারে, এরকম হয়। এমনকি এটাও হয় ডায়াবেটিস এর কারণে ব্রেন হেমারেজ পর্যন্ত হতে পারে। এই যে অতিরিক্ত ব্লাড সুগার লেভেল ব্লাড ভেসেলস গুলোকেও কিন্তু ড্যামেজ করতে পারে, যে কারণে ব্রেন হেমারেজ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ ম্যাম। ওকে, এবার এই যে যা কিছু সমস্যা আমি বললাম ডায়াবেটিসের ক্ষেত্রে, এই পুরোটাই কিন্তু হয় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে। টাইপ 2 মানে কি? তার মানে নিশ্চয়ই টাইপ 1 রয়েছে। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয়। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কে কি বলা হয়? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ইন শর্ট এটাকে আমরা বলে থাকি IDDM। ঠিক আছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস মানে ইনসুলিনের উপর নির্ভর করছে, ইনসুলিনের প্রেজেন্সের উপর নির্ভর করছে যেই ডায়াবেটিস, তাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট। অর্থাৎ টাইপ 1 এর ক্ষেত্রে কি হয়, আমরা ডায়াবেটিস যেই যে এতক্ষণ ধরে পড়ছিলাম তার মধ্যে সবসময় কি দেখলাম? ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে বডিতে ইনসুলিন রয়েছে। এবার ইনসুলিন কাজ করতে করতে একটা সময় পরে গিয়ে বললো যে না আমি আর কাজ করতে পারছি না, তখন সমস্যা তৈরি হলো। টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিনটাই থাকে না। প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন প্রডিউস করতে পারে না, বিটা সেল অ্যাবসেন্স। ঠিক আছে, বিটা সেল থাকছে না, যার ফলে ইনসুলিন তৈরি হচ্ছে না, অথবা মানে খুব ইনসাফিসিয়েন্ট ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, এতটাই কম যেটা আমার সারাদিনের ডায়েটে গ্লুকোজকে অ্যাবজর্ব করার জন্য যথেষ্ট নয়। সেই অবস্থাটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট। কারণ এটা একমাত্র ইনসুলিনের উপর ডিপেন্ড করছে, আমার খাওয়ার প্যাটার্ন, আমার স্ট্রেস প্যাটার্ন কিচ্ছু না, শুধুমাত্র ইনসুলিন। বাকি ফ্যাক্টর গুলো তো রয়েছে, কিন্তু এর আসল কারণ কি? আসল কারণ হচ্ছে ইনসুলিন নেই, ইনসুলিন কাজ করতে মানে আসতে পারছে না, অতটা পরিমাণ ইনসুলিন শরীরে নেই। তাই জন্য একে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এবং যখন এই ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস হয়, তার মানে তার ওরাল ডোজ, ওরাল মেডিসিন, অর্থাৎ আমরা যে নর্মালি মেডিসিন খাচ্ছি ডায়াবেটিসের, সেটাতে খুব একটা কাজ হয় না। কারণ মেডিসিনের কাজ হচ্ছে আমার শরীরে যাবে
এবং বিটা সেলকে গিয়ে সে ট্রিগার করবে, বিটা সেলকে সে আরো বেশি এনকারেজ করবে বেশি বেশি করে ইনসুলিন তৈরি করার জন্য। বিটা সেলকে সে স্টিমিউলেট করতে থাকবে যাতে সে বেশি করে ইনসুলিন তৈরি করতে পারে। এবার এই অবস্থায় আমরা কি দেখছি, যদি আমি মেডিসিন নিচ্ছি যাতে টাইপ 1 হয়েছে, আমার তো বিটা সেলটাই নেই, তাহলে ইনসুলিন নিয়ে আমি মানে মেডিসিন নিয়ে আমি করবোটা কি? সেই জন্য এদের মেডিসিনের খুব একটা প্রয়োজনীয়তা হয় না, এদেরকে কিন্তু ডাইরেক্টলি ইনসুলিন ইনজেকশন দিতে হয়। এবং এটার সাথে ইনসুলিন ইনজেকশনের ইউনিটটা কত হবে সেটা অবশ্যই ডিপেন্ড করে ওই রুট কজ গুলোর উপরে। আমি যদি বাকি রুট কজ গুলোকে মেনটেন করি, আমার ফুড প্যাটার্ন, আমার স্ট্রেস ফ্যাক্টর এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাহলে ইনসুলিন ইউনিটটা কম হয়। যারা সেইটাও মেনটেন করতে পারছে না তাদের ক্ষেত্রে ইউনিটটা আরো বেড়ে যায়। এটা ইউজুয়ালি একটা অটো ইমিউন ডিসঅর্ডার, মানে আমার আজকে বিটা সেল রয়েছে, দুদিন পরে বিটা সেল থাকবে না তা নয়। অটো ইমিউন ডিসঅর্ডার মানে যেটা প্রথম থেকেই অ্যাবসেন্ট, বাই বার্থ যে প্রবলেমস গুলো আমরা দেখে থাকি। তাই এই টাইপ 1 কে আমরা কোথায় দেখি? জুভেনাইল ডায়াবেটিস বলেও আমরা বলতে পারি। জুভেনাইল মানে চাইল্ডহুড, বাচ্চাদের থেকেই এই টাইপ 1 ডায়াবেটিস দেখা যায়, কারণ বাচ্চাদের থেকে আমরা এই সমস্যাটা বুঝতে পারবো যে তার ব্লাড সুগার লেভেল হয়তো অনেক বেশি। কেন বেশি? টেস্ট করানো হলো এবং দেখা গেল সে টাইপ 1। ঠিক আছে, তাই জন্য এর আরেকটা নাম জুভেনাইল ডায়াবেটিস। ঠিক আছে, এটা ক্লিয়ার? ম্যাম, তাহলে এই দুই ধরনের ডায়াবেটিসের মধ্যে টাইপ 1 ডায়াবেটিসটাই কি বেশি খতরনাক? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা আমাদের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে না। আমরা যে লাইফস্টাইল ডিসঅর্ডার পড়ছি সেইটা এই টাইপ 2 ডায়াবেটিস, আর তাই জন্যই টাইপ 2 কে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট diabetes mellitus, in short NIDDM। এটা ইনসুলিনের উপর ডিপেন্ড করছে না, এটা আমার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে। আমি আমার লাইফস্টাইলটাকে কেমন ভাবে লিড করছি সেটার উপরে ডিপেন্ড করবে আমার ব্লাড সুগার লেভেল, মানে আমার ইনসুলিন সেন্সিটিভিটি হবে না ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে। ঠিক আছে, এবং এই দুটোর তুলনা যদি করি তাহলে এইটা আমরা অ্যাডাল্টহুডে দেখতে পাই, ম্যাচিওর পার্সনদের ক্ষেত্রে দেখতে পাই, ওল্ড এজে দেখতে পাই, মিডল এজে দেখতে পাই। আমি আমার লাইফস্টাইলকে যেভাবে চালাবো সেইভাবে এই ঘটনাটা ঘটবে। আর টাইপ 1টা একদম আর্লি এজে দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার? ম্যাম টাইপ 1 এর ক্ষেত্রে বলছি ম্যাম, টাইপ 1 এর ক্ষেত্রে যাদের ইনসুলিন নিতে হয়, তাদের কি বাই বার্থ তখন থেকেই প্রবলেম থাকে? বাই বার্থ থাকে, কিন্তু একদম ছোট অবস্থায় মানে তখন বোঝা যায় না, বা মোটামুটি 4-5 বছরের পর থেকে আস্তে আস্তে এটা বোঝা যেতে থাকে। কিন্তু বয়স্ক মানুষ যাদের ইনসুলিন নিতে হচ্ছে, আগে নিতে হতো না, অনেক আগে সুগারের অবস্থাটা সেই অবস্থায় ছিল না, সুগার আসেনি, তারপরে সুগার এলো ধরুন 55 বছর বা 60 বছর বয়সে, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে যদি তাকে ইনসুলিন নিতে হচ্ছে মানে তার বিটা সেলের অবস্থা খারাপ হয়ে গেছে। প্রথমে তাকে মেডিসিন দিয়ে ঠিক করানোর চেষ্টা হয়, তারপর যখন মেডিসিনেও চলছে না তখন ইনসুলিন নিতে হচ্ছে, তার মানে বিটা সেল আর কাজ করতে পারছে না। মেডিসিন আমি ততক্ষণ অবধি নেব যতক্ষণ বিটা সেল থেকে আমাকে ইনসুলিন পাওয়ার একটা চান্স থাকবে। যখন আমি দেখবো বিটা সেল থেকে আর ইনসুলিন পাওয়া যাচ্ছে না তখন ইনসুলিন ইনজেকশন দিতে হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমেই যে ডিটেক্ট হলো হাইলি ব্লাড সুগার রয়েছে তার, তখন ইনস্ট্যান্ট জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। ইনসুলিন ইনজেকশন এবং মেডিসিন এই দুটোকে কম্বাইন করা হয়। ঠিক আছে, এবং যদি কম্পেয়ার করা হয় মানে ইনসুলিন ইনজেকশন এবং মেডিসিন এই দুটোর মধ্যে যদি কম্পারিজন হয় কে ভালো কে খারাপ এরকম যদি কম্পেয়ার করা হয়, তাহলে এটা বলা যেতে পারে যে
ইনসুলিন ইনজেকশন নেওয়াটা কিন্তু সেফ, কারণ ও আমার অর্গ্যানকে কোনো ডিস্টার্ব করছে না, ও ডাইরেক্ট আমার বডিকে ইনসুলিন প্রোভাইড করে দিচ্ছে, যার ফলে আমার বডির বাকি অর্গ্যান ডিস্টার্ব হচ্ছে না, প্যানক্রিয়াস ডিস্টার্ব হচ্ছে না। কিন্তু যদি আমরা মানে দিনের পর দিন মেডিসিন নিতে থাকি, এই মেডিসিন গিয়ে যেরকম আমার প্যানক্রিয়াসকে ডিস্টার্ব করছে, একইভাবে আমার লিভারকেও ডিস্টার্ব করবে। হুম, ফলে সমস্যাটা আরো বেশি হয়। কিন্তু ন্যাচারালি কেউই প্রথমেই মানে একটা প্রত্যেক দিন একটা ইনজেকশনের উপরে ডিপেন্ড করে থাকতে হবে, এই জিনিসটা আমরা কেউই চাই না। এবং ইনসুলিনের একটা নির্দিষ্ট সাইট থাকে, কেউ হাতে নিচ্ছে, কেউ কোমরে নিচ্ছে, কেউ থাইতে নিচ্ছে। তো যদি দীর্ঘদিন ধরে সেখানে পিক করা হয়, তাহলে সেই জায়গাটা পেন হতে পারে, সেই জায়গাটা ফুলে থাকতে পারে, সেখানে একটা ব্যথা হতে পারে। সেখানে মেডিসিন নিলে কি সেটা পেনলেস হচ্ছে, সেই জন্য মেডিসিনটা ইজিলি অ্যাকসেপ্টেবল হয়। কিন্তু ক্ষতির দিক থেকে বলতে গেলে ইনসুলিনের কিন্তু সেরকম ক্ষতি করে না, যতটা মানে বছরের পর বছর মেডিসিন নেওয়ার কারণে হতে পারে। হাই ডোজেস অফ মেডিসিন, মেডিসিনের ক্ষেত্রেও আমরা এটা দেখে থাকবো, প্রথমে একটা মেডিসিন আমরা নিলাম, একটা ডোজের মেডিসিন নিলাম, কিছুদিন পরে গিয়ে ডক্টরের কাছে গেলাম, মেডিসিন আবার চেঞ্জ করে দিলেন, হাই ডোজের মেডিসিন দিল, কম্পোজিশন চেঞ্জ হয়ে গেল। হুম, কেন হচ্ছে সেটা? কারণ মানে মেটফরমিন থেকে সালফোনাইল ইউরিয়াতে শিফট হয়ে গেল, কম্পোজিশন চেঞ্জ হয়ে গেল। কেন হচ্ছে? কারণ একটা ডোজের মেডিসিন, মেটফরমিন খুব নর্মাল, খুব হালকা ডোজের মেডিসিন, সেটা দেওয়া হলো, বিটা সেল কিছুদিন কাজ করলো, তাকে প্রেসার দেওয়া হলো, বিটা সেল কিছুদিন কাজ করলো, একটা সময় পরে গিয়ে বিটা সেল আর কাজ করতে পারলো না, তখন আবার অন্য আরেকজনকে ডেকে নিয়ে আসা হলো যে ওকে আরো বেশি প্রেসার দিতে পারে। সেই জন্য আমাদের ডোজেস বা আমাদের কম্পোজিশনস গুলো চেঞ্জ করতে হচ্ছে। এবং যত বেশি আমি হাই ডোজ দেবো, তার মানে সেটা আমার শরীরের জন্য ক্ষতিকারক হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? ম্যাম, টাইপ 1 তো মানে তার ছোট অবস্থায় তার ইয়েটা নাই, মানে বিটা সেলই তার নাই। না, ও, তাহলে এটা সলিউশন কিভাবে হবে? এই যে ইনসুলিন ইনজেকশন ছাড়া আর কোনো সলিউশন নেই। মানে একে আমি যদি বলি ফুড প্যাটার্ন দিয়ে ঠিক হয়ে যাবে, তাহলে সেটা হবে না। টাইপ 2টা ফুড প্যাটার্ন দিয়ে ঠিক করে নিতে পারবো আমি, এটা রিভার্সেবল। রিভার্সের প্রসিডিওর গুলো আমরা পরের দিন আলোচনা করব অবশ্যই, ডায়েট প্যাটার্ন কিরকম হতে হবে বা কিভাবে রিভার্স করা যেতে পারে। কিন্তু টাইপ 1টা রিভার্স করা যাবে না, টাইপ 1কে ম্যানেজ করতে পারবো, কন্ট্রোলে রাখতে পারবো। তাহলে তার আজীবন ইনসুলিন নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে, এবার সেটা ডোজটা কম হতে পারে, ইনসুলিন ইনজেকশনটা ছাড়তে পারবে না সে। হ্যালো ম্যাম। থ্যাংক ইউ। হ্যালো বলুন। ম্যাম, একটা ইনফরমেশন নিয়ে আছে, MSN 10 ওই ব্যাচের এখন ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হচ্ছে, তো না, কে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস এখন হচ্ছে না, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শেষ হয়ে গেছে। 6 দিন মানে আমার শ্বশুর মশাই করতেন, এবার কোন অ্যাপটা দিয়ে ঢুকছেন উনি ঢুকতেই পারছেন না গো, ওই জন্য এখন তো আমাকে বললো হচ্ছে না, এখন ডিজিটাল মার্কেটিং এর ক্লাস তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। ও ম্যাম, ওটা 13, 14 আর 18, 19 এই 4 দিন ক্লাস হয়েছিল নভেম্বরের। ম্যাম ওগুলোর কি রেকর্ডিং আসবে? হতে পারে, আসতে পারে, ম্যাডাম স্টুডেন্ট আমার প্রোফাইলে একটা আপডেট। আর ম্যাম বলুন। কালকে তো MSN 10 এর এক্সাম ছিল, এখনো আছে 3টে পর্যন্ত। তো কিছু কোশ্চেন আমি দেখলাম যেগুলো মানে আমার শ্বশুরমশাই ভুল করেছেন, সেগুলো আমি পরের দিন আলোচনা করবো, একটুখানি কারেক্ট করে দেবেন। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল যে টাইপ 1 ডায়াবেটিস তো মানে কিভাবে আইডেন্টিফাই করা যাবে ইজিলি? এটাও ব্লাড গ্লুকোজ লেভেল চেক করতে হয়, আর বডিতে ইনসুলিন পার্সেন্টেজ চেক করতে হয় এটার জন্য। মানে ওটা আলাদা করে টেস্ট করতে হয়, ইনসুলিন টেস্ট হয় ওটা। আচ্ছা, ইনসুলিন যদি টেস্ট করলে বাচ্চাদের আমরা ক্ষেত্রে, হ্যাঁ, যদি বাচ্চাদের, ইউজুয়ালি তো টাইপ 1 মানেই বাচ্চাদেরই হয়। এবার বাচ্চাদের যদি দীর্ঘদিন ধরে দেখা যায় যে তার এরকম ব্লাড সুগার লেভেলটা বেশি, তখন তার টেস্ট করা হয়, ইনসুলিন টেস্ট করা হয়, ইনসুলিন হরমোনের। জি আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম এমনি কোনো সিমটম আছে কি এই টাইপ 1 এর? টাইপ 1 এর সিমটম বলতে ওরকম কিছু নেই, সেই কারণেই আইডেন্টিফাই করা যায় না প্রথম থেকে, কারণ ব্লাড সুগার লেভেল বাড়লে আপনি খুব একটা বুঝতে পারবেন না সেটা।
কয়েকটা ওই সিমটম যেগুলো বললাম, পলিফ্যাজিয়া, পলিডিপসিয়া, এবার বাচ্চাদের ক্ষেত্রে তো এগুলো কমন, তারা তো অনেক বেশি অ্যাক্টিভ, তো এগুলো হতেই পারে। কিন্তু দেখা যাবে সে ভীষণ দুর্বল, অ্যাক্টিভ নয়, সে ভীষণ দুর্বল, কিন্তু তার জল তেষ্টা পাচ্ছে, বারবার ইউরিনেশন হচ্ছে, মানে এইরকম জিনিসগুলো দেখতে পাবো। হুম, ঠিক আছে। ম্যাম, একটা বিষয় আমার ক্ষেত্রে হয়েছিল। আমার বাচ্চা এখন 9 বছর বয়স। ও যখন ওই 2.5-3 বছর মতো বয়স ছিল, আমি দেখতাম যে ও না টয়লেট করলে মানে তখন তো ওকে এমনি এতে বসানো যেত না, ওকে এমনি টয়লেট করলো, দেখতাম ও যে জায়গাটায় টয়লেট করেছে, যদি বাই এনি চান্স আমার জল ঢালতে দেরি হয়েছে, হুম, পিঁপড়ে চলে আসতো। আমি হুম, তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে পিঁপড়ে তো তখনই আসে যখন তার মধ্যে গ্লুকোজ থাকে। তো যাই হ্যাঁ, হোক, আমি যখন ডক্টরের কাছে গেলাম তখন বললো এটা সব ক্ষেত্রে নয়, কারণ টয়লেটেও না ওই পিঁপড়ের হুলে যে অ্যাসিড থাকে হুম, ওটা টয়লেট থেকে কখনো ক্ষরণ হয়। তো যাই হোক, তবু আমি ভীষণ ভয় পেয়ে গিয়ে আমি টাইপ ন্যাচারালি, 1টা হ্যাঁ, টেস্ট করেছি তখনই। হুম, তা দেখলাম যে না, সব ঠিক আছে। তো এগুলো এক একটা সিমটম, যে এগুলো দেখেও হ্যাঁ, মানুষকে বুঝে নিতে হয়। সবসময় যে বাচ্চা একদম দুর্বল হয়ে যাচ্ছে এমন নয়, কারণ এখনকার হুম, বাচ্চারা দুর্বল হলেও তার মধ্যে যথেষ্ট অ্যাক্টিভিটি থাকে। হ্যাঁ, সেটাও ঠিক, সেটাও ঠিক, বাচ্চারা মানতে চায় না যে আমার আমার অসুস্থ বা আমি না, যে উইক আছি, মানে এটা খুব একটা 103 মানতে চায় জ্বর, তার চোখের দিকে না তাকালে বোঝা না। যাচ্ছে না তার 103 জ্বর। হুম, সেটা, এটা এখন ঠিক কথা। এখন না, এই যে ডায়াবেটিসটা নিয়ে যখন জানছি, এতদিন হুম, অন্যান্য অর্গান নিয়ে জানছিলাম, এই হুম, সোর্স অফ ফুড গুলো নিয়ে জানছিলাম, এগুলো ভালো লাগছিল, শুনছিলাম। এবার যখন ডিজিজ ম্যানেজমেন্ট নিয়ে পড়া শুরু করেছি না, যত জানতে পারছি তত বেশি টেনশন হচ্ছে। টেনশন করতে হবে না, কারণ আমরা তো শুধু এখন মানে বিষয়টা, সিনারিওটা জানলাম, এবার যখন জানবো যে আচ্ছা ম্যানেজমেন্টটা কি করে করব, তখন দেখবো এটা অনেক বেশি ইজি, তখন আর ভয় তো একদমই লাগছে না। তখন মনে হবে যে বাবা আগে তো একে করলেই তো হয়ে যেত, তাহলে আর এত প্রবলেম হতো না। ম্যাম আচ্ছা, বলছিলাম একটা বাচ্চা 3 বছর বয়সে ওই হুম, প্রস্রাবে মানে ওই গ্লুকোজটা বেরিয়ে যাচ্ছে এরকম ডাক্তার বলছিল, হ্যাঁ, হোমিওপ্যাথি ডাক্তার। তো এটা হুম, কি হয়? হ্যাঁ, হতেই পারে, হুম, যদি অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে না শরীরে, হ্যাঁ, তখন বেরিয়ে যাচ্ছে, এরকম হতেই পারে সেটা। তো এখন এখন মানে প্রেজেন্ট সিনারিওটা কি, এখন কি অবস্থা? এখন ঠিক আছে, মানে ওই এক সময় বলছিল এরকম, হ্যাঁ, হতে শুনেছি। পারে, হুম, হতে পারে এটা, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাম মোটামুটি ভাবে আজকে আমরা আর ম্যানেজমেন্টটা করবো না, মানে ডায়েটারি ম্যানেজমেন্টটাও আলাদা একটা টপিকের ওপরেই করব। আজকের আমরা যতটুকু পড়লাম, মানে কমপ্লিকেশনস বা এগুলো এইগুলো সবার কাছে ক্লিয়ার হলো তো? ম্যাম ম্যাম একটা ম্যাম কোশ্চেন ছিল আমার। কমপ্লিকেশন বলতে কি কি মনে করছেন? কমপ্লিকেশন কি মিনিং করছেন? এই যে 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 জিনিসগুলো আমরা আজকে আলোচনা করলাম, কি কি সমস্যা হতে পারে, কেন সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। ওকে, বলছি ম্যাম, ভেরি যারা ইনসুলিন নিচ্ছে তাদের কি আবার তাদের কি ট্রিটমেন্টের মাধ্যমে ইনসুলিন ছাড়ানো যায়? লাইফস্টাইলের মাধ্যমে। যারা ইনসুলিন নিচ্ছে না, লাইফস্টাইলের মাধ্যমে কমানো হ্যাঁ, যায়, বন্ধ করা যায়? টাইপ 2টাকে ছাড়ানো যাবে। ম্যাম ম্যাম একটা একটা প্রশ্ন ছিল। কোশ্চেন ছিল। একটা ম্যাম আমি কোশ্চেন ছিল। প্রশ্ন করছিলেন একটা, ম্যাম ম্যাম আমি বলবো। দাঁড়ান, সবাই মিলে একসাথে বলছেন। রিঙ্কি ম্যাডাম বোধহয় কিছু বলছেন, বলুন হ্যাঁ কি ম্যাম। বলছেন। ম্যাম আমাদের এখানে একজন ইনসুলিন নিত, 50 বছর বয়স। তো তার দু একটা সাপ্লিমেন্ট দিয়ে আর খাবারের চার্ট মেনটেন করে এখন ইনসুলিন নেওয়া বন্ধ হয়ে গেছে, এখন ওর ট্যাবলেটও খায় না সুগারের। তো সেটা হুম, কি টাইপ খুব 2 এর স্বাভাবিক, মধ্যে পড়ছে? টাইপ 2, টাইপ 2। হ্যালো তারপরে ম্যাম একটা বলুন। প্রশ্ন ছিল। আরেকটা ম্যাম, যদি কোনো পেশেন্টকে আমরা এরকম আচ্ছা, সুগারের পেশেন্টের। পেশেন্টের মানে ম্যানেজমেন্টটা আমরা আজকে আলোচনা করছি না তো, আজকে এটা নিয়ে কথা বলে লাভ নেই আমাদের। না। ম্যানেজমেন্টটা আলোচনা করবো আমরা পরের দিনকে। ও, ঠিক আছে। ম্যাম টাইপ 1 আর টাইপ 2টা কি করে বুঝবো? টেস্ট করতে হয়। টাইপ 1 মানে মানে একদম বাচ্চাদের ক্ষেত্রে যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেশি হয়, তাহলে সেটা অবশ্যই টাইপ 1। বড়দের ক্ষেত্রে হলে সেটা টাইপ 1 নয়, কারণ বড়দের ক্ষেত্রে হলে তার মানে তো এতদিন ধরে ব্লাড সুগার লেভেল নর্মাল ছিল, এখন এসে ব্লাড সুগার লেভেল বেশি হয়ে গেছে, মানে টাইপ 2, অর্থাৎ এখন প্যানক্রিয়াস কাজ করতে পারছে না, বিটা সেল ঠিক মতো কাজ করতে পারছে না, তাই জন্য। হুম, থ্যাংক ইউ। ম্যাম আরেকজন কোনো প্রশ্ন করছিলেন, বলুন। বললেন না যে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসটা শুধুমাত্র বাচ্চাদের বেশি দেখা যায়, তাই তো?
হুম যদি কোনো প্রেগনেন্ট মা তার ডায়াবেটিস হুম আছে, তাহলে সেই হুম বাচ্চারও হওয়ার পরে ডায়াবেটিস হওয়ার মেলাটাস হতে চান্স পারে? কিছুটা থাকে, কিছুটা থাকে। হবে যে এমন কোনো গ্যারান্টি নেই। না, এরকম ব্যাপার নেই, তবে কিছুটা থাকে, খুব রেয়ার কেসেই হয় সেটা। থ্যাংক ইউ। Okay, আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে একটা বলুন লাস্ট কোয়েশ্চেন আমার। বলুন। আপনি তো এটা বললেন যাদের ব্লাড হাই সুগার, যাদের আর যাদের লো সুগার মানে সুগার ফল্ট করে, তাদের ক্ষেত্রে কি আবার টাইপ 1 টাইপ 2 হয়? না, আর তাদের ক্ষেত্রে কি খাবার দিয়ে সেটাকে মেনটেন করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমরা ওটা নিয়ে আলোচনা করবো, এই কারণেই বললাম যে ডায়েটারি ম্যানেজমেন্টটা নিয়ে আলোচনা করতে আচ্ছা হবে, না আচ্ছা, হলে ঠিক বুঝবো না আছে, আমরা। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। তো মোটামুটি ভাবে ডায়াবেটিস এর একটা মানে ইন্ট্রোডাকশন আমরা আজকে আলোচনা করলাম, এরপরে সেটাকে কিভাবে প্রিভেন্ট করব, ম্যানেজ করব, এটা নিয়েও আলোচনা করব। তার আগে পিডিএফটা যখন পাবেন, আজকে যে যে পোর্শনস গুলো আমরা পড়লাম সেইগুলো একবার পিডিএফ থেকে গো থ্রু করে নেবেন অবশ্যই, ঠিক আছে? তাহলে মনে থাকবে, মানে পরের দিন আলোচনা করতে গেলে আবার ভুলে যাবেন না তখন। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আজকের মতন এখানেই এন্ড করছি।